এবার আমরা প্যাথোফিজিওলজি যদি বুঝি তাহলে আমাদের জন্য আরো ইজি হবে। তাহলে প্যাথোফিজিওলজিটা কি? আমরা যদি বলি যে একুট গ্লুমেরুলাইটিসের অন্যতম একটা গুরুত্বপূর্ণ কজ কি, সেটা হচ্ছে স্ট্রেপ্টোককাস পায়োজেন ইনফেকশন, যেটা আমরা বলি গ্রুপ এ বিটা হিমোলাইটিকাস, তাই না? তাহলে এই স্ট্রেপ্টোককাস পায়োজেন আমাদের বলতে ইনফেকশন হবে, তখন আমার বলতে কি হবে, ইমিউন রিঅ্যাকশন হবে। ইমিউন রিঅ্যাকশন হলে ইমিউনো কমপ্লেক্স গুলো কি করবে, গ্লুমেরুলার যে বেসমেন্ট মেমব্রেন, এই গ্লুমেরুলার বেসমেন্ট মেমব্রেনে এসে ডিপোজিট হবে। এই গ্লুমেরুলার বেসমেন্ট মেমব্রেন যখন ডিপোজিট হবে তখন কি হবে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনের কারণে গ্লুমেরুলার বেসমেন্ট মেমব্রেনটা কি হবে, ড্যামেজ হয়ে যাবে। আর এই গ্লুমেরুলার বেসমেন্ট মেমব্রেন যখন ড্যামেজ হয়ে যাবে তখন কি হবে, প্রোটিন, তারপর আরবিসি, এগুলো কি হবে, পাস করবে। তো প্রোটিন যখন ইউরিনে চলে যাবে তখন তাকে আমরা বলি প্রোটিনিউরিয়া, আর যখন আরবিসি যখন ইউরিনে চলে যাবে তখন আমরা বলি হেমাচুরিয়া। তাহলে আমরা কি পাচ্ছি, প্রোটিনিউরিয়া পাচ্ছি আর হেমাচুরিয়া পাচ্ছি। অন্যদিকে কি হবে, এই ইমিউন রিঅ্যাকশনের জন্য কমপ্লিমেন্ট সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তাহলে কমপ্লিমেন্ট সিস্টেম যখন অ্যাক্টিভেট হবে, কমপ্লিমেন্ট সিস্টেম কাজ করে কি হবে, ইনফ্লামেশনই ইনফ্লামেশন ক্যাসকেডের মাধ্যমে, অর্থাৎ প্রথমে C3, তারপর C4, C5, এভাবে কি হয়, একটার পর একটা ধাপে ধাপে কি হয়, কমপ্লিমেন্ট সিস্টেমগুলো অ্যাক্টিভেট হয়, যেটা আমরা বলি ক্যাসকেড। তো এই ইনফ্লামেটরি ক্যাসকেড যখন অ্যাক্টিভেট হবে তখন কি হবে, আমাদের এই এপিথেলিয়াল সেলগুলো কি হবে, পলিফারেশন হবে। আমাদের এই যে গ্লুমেরুলার মেমব্রেন যে এপিথেলিয়াল সেলগুলো, এই এপিথেলিয়াল সেলগুলো কি হবে, এগুলো পলিফাইড হবে। পলিফাইড হয়ে কি হবে, তারা হচ্ছে এটা ব্লক করে দিবে। কি করতেছে দেখো, তারা হচ্ছে রেনাল ক্যাপিলারি গুলো কি করে দিচ্ছে, ব্লক করে দিচ্ছে। তাহলে রেনাল ক্যাপিলারি যদি ব্লক হয়ে যায় তখন কি হবে, ইউরিন প্রোডাকশন, জিএফআর প্রোডাকশন কমে যাবে, ফলে অলিগিউরিয়া হবে। আর এই অলিগিউরিয়া থেকে পরবর্তী কি হতে পারে, একুট রেনাল ফেলিওর। তাহলে এই জিনের এক নম্বর কমপ্লিকেশন আমরা বলি কি, একুট রেনাল ফেলিওর। কেন হচ্ছে, এই অলিগিউরিয়ার জন্য। এখন অলিগিউরিয়া হচ্ছে জিএফআর যেহেতু কমে যাচ্ছে, তাহলে কি হবে, কিডনি নিজেও ব্লাড সাপ্লাই কমে যাবে, ফলে কি হবে, রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমটা অ্যাক্টিভেট হবে, অর্থাৎ রাস সিস্টেম অ্যাক্টিভেট হবে। হবে রাস অ্যাক্টিভেট হবে। রাস যখন অ্যাক্টিভেট হবে তখন কি হবে, সোডিয়াম রিটেনশন করবে, আমাদের হাইপারটেনশন করবে। এই হাইপারটেনশন হওয়ার পরে কি আলটিমেটলি আমাদের বডিতে ব্লাডের যে ক্যাপিলারি গুলো আছে সেগুলোতে কি হবে, হাইড্রোস্টেটিক প্রেসার বেড়ে যাবে, সেজন্য কি হবে, ইডিমা ডেভেলপ করবে। তো যেহেতু হাইপারটেনশন হচ্ছে, এই হাইপারটেনশন পরবর্তী কি হবে, হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি করবে এবং একুট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর করবে। আমরা জানি হাইপারটেনশনের কারণে কি হয়, একুট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হয়। কেন হয়, কারণ আমরা জানি আমাদের যদি হার্ট হয়, যখন এই হার্ট থেকে বের হয় অ্যাওয়ার্টা, তাহলে এই অ্যাওয়ার্টা যদি প্রেসার যদি বেড়ে যায়, নরমাল থেকে তো 80 মিলিমিটার মার্কার থেকে যদি কোনো প্রেসার যদি বেড়ে যায় 100 হয়ে গেল, তখন কি হবে, আমাদের এই লেফট ভেন্ট্রিকুলকে আরো বেশি জোরে জোরে কাজ করতে হবে পাম্প করার জন্য। কারণ আমরা জানি এর এগেইনস্টে, এই রেজিস্ট্যান্সের এগেইনস্টে কি করে হার্টকে পাম্প করতে হয়। তো যখন হার্ট যখন অনেক জোরে জোরে পাম্প করে, তাহলে আমাদের এই হার্টের ভেন্ট্রিকুলার ওয়ালটা কি হবে, মাসলটা ওয়ার্কলোড বেড়ে যাওয়ার কারণে মাসলটা কি হয়ে যাবে, হাইপারট্রফি হয়ে যাবে। এই জন্য আমরা কি পাই, হাইপারটেনশন হলে একুট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর আমরা পাইতে পারি। তাহলে আমরা বুঝতে পারলাম যে 2 নম্বর কমপ্লিকেশন কি, হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি, 3 নম্বর কমপ্লিকেশন কি, একুট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, আর 1 নম্বর ছিল একুট রেনাল ফেলিওর। তাহলে আমরা ক্লিনিক্যাল ফিচারগুলো বুঝলাম এবং কমপ্লিকেশন গুলো আমরা এই এক মেকানিজম থেকে বুঝে নিলাম। তাহলে আমরা ক্লিনিক্যাল ফিচার একুট গ্লুমেরুলাইটিস আমরা একটা ইয়ে মধ্যে মনে রাখতে পারি, ফারুর মধ্যে দিয়ে মনে রাখতে পারি। পিতে হচ্ছে প্রোটিনিউরিয়া, এক্স হচ্ছে হেমাচুরিয়া, এতে হচ্ছে এজোটেমিয়া বা ইউরিমিয়া, তারপর হচ্ছে আর হচ্ছে আরবিসি এনআরবিসি কাস্ট, উদ হচ্ছে অলিগোরিয়া, এতে হচ্ছে হাইপারটেনশন। আমরা ফিচারগুলো এভাবে ইজিলি মনে রাখতে পারি। এবার